টিচার পর্যন্ত থাক। রিপোর্টেড স্পিচ এর সেন্টেন্সের মুডের উপর ভিত্তি করে লেখো তাড়াতাড়ি। রিপোর্টেড স্পিচ এর সেন্টেন্স এর মুড এর উপর ভিত্তি করে। তাহলে আমরা কিন্তু বুঝে নিলাম যে রিপোর্টিং ভার্বটিতে পরিবর্তন হবে কিসের উপর ভিত্তি করে। তখন আমরা দেখবো রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের মানে রিপোর্টেড স্পিচের মধ্যে তো একটা সেন্টেন্স থাকে, মানে রিপোর্টেড স্পিচটাই তো একটা সেন্টেন্স। তখন আমরা ওটা দেখবো যে ওটার মুডটা কেমন, মানে মুড মানে ভাব, মুড মানে ভাব, মানে কোন ধরনের ও, হ্যাঁ ও দেখতে কেমন, ওকে দেখতে কি বর্ণনামূলক, ওটা দেখতে কি প্রশ্নমূলক, ওটা দেখতে কি আদেশমূলক, ওটা দেখতে কি ইচ্ছামূলক না আবেগমূলক, আমি আগে দেখবো, তার উপর আমি সেটুর পরিবর্তন করব। এবার তুমি বলো বাবা, এখন তাহলে আমি এই সেটের পরিবর্তে আমি কি ব্যবহার করব সেটা বলো। এটা লিখে নিছো, এটা লিখে নিছো বাবা? অ্যাড্রেস ব্যবহার করব। Yes, you're right, absolutely correct. আমি ওটাই চেয়েছিলাম যে তুমি এক ধাপ আগে, তাই প্রশ্নটা তোমাকে আমি এক ধাপ আগেই করেছি যে সেইটুর পরিবর্তে কিন্তু আমি এখন ভোকেটিভ কেসের কাজ করব। কিসের কাজ করব? ভোকেটিভ কেসের কাজ করব। আবার এই সাবজেক্টও আমি পরে ব্যবহার করতে পারি, ভোকেটিভ কেসটা কিন্তু আমি আগে ব্যবহার করতে পারি। আগে তোমাদেরকে জটিলের মধ্যে আমি নিয়ে যেতে চাচ্ছি না, তোমরা আগে আস্তে করে শেখো। মানে শুরুটা যদি মানে একটু জটিল হয় তাহলে কিন্তু তোমরা ভয় পেয়ে যাবে, কারণ মেজরিটির এখনো ভাগ কিন্তু ক্লিয়ার হয়নি। আমি পরীক্ষা নিচ্ছি, পরীক্ষা নেওয়ার উপরই আছি। তাহলে আমরা এখানে কি করব? দ্য টিচার অ্যাড্রেসড হিম, এই সেট টুর পরিবর্তে কিন্তু অ্যাড্রেসড হয়ে গেল। এ ডি ডি আর ই এস এস ই ডি, অ্যাড্রেসড। হ্যাঁ শুভ বলো তো, বসো। অ্যাড্রেসড কেন হলো, মানে এখানে ইডি কেন হলো? না ওটার জন্য না, বসো। এখানে সেই টু পাস্ট টেন্স আছে তাই এখানেও পাস্ট টেন্স হয়েছে। আর ওটা পাস্ট টেন্স না হওয়া পর্যন্ত তো ইনডিরেক্ট ন্যারেশনের টেন্সের কোনো পরিবর্তনই হবে না। এখনো টেন্সের পরিবর্তন আমরা যাইনি, এখন কি গিয়েছি? এখন পর্যন্ত কিন্তু আমরা যাইনি। ওকে, দ্য টিচার অ্যাড্রেসড কাকে? আগে ওটাকে অবজেক্ট বানাও, অ্যাড্রেসড হিম। তাহলে অ্যাড্রেসড হিম, অ্যাড্রেসড হিম কি? অ্যাজ, এবার একটা অ্যাজ দাও, অ্যাজ অ্যাডারেবল বয়, এ ডি ও আর এ বি এল ই, অ্যাডারেবল বয়। দেখো কি সুন্দর ভাবে, আমরা এখনো শুরু করিনি কিন্তু কেবল একটা সাইজ করে নিচ্ছি। ওকে, বোঝা যাচ্ছে বাবা? সুন্দর করে আমি কিন্তু সুন্দর করে করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা লিখতেছো কিনা সেটা আমি একটু মনিটরিং করবো যে তোমরা আদৌ লিখতেছো কিনা। ওকে, এই জন্য বাসাতে একটু সাধনা করতে হবে, সাধনা না করলে হবে না। ওকে, তাহলে দ্য টিচার অ্যাড্রেসড হিম মানে কি? এই যে তার একটা অবজেক্টিভ ফর্ম আমি নিয়ে আসবো। ওকে, ওই জিনিসটার অবজেক্টিভ ফর্ম আমি নিয়ে আসবো, তার মানে দ্য টিচার তাকে পরিচয় করা দিচ্ছে অ্যাজ অ্যাডারেবল বয়, মানে একটা চমৎকার বালক হিসেবে পরিচয় করা দিচ্ছে। এখন শুরু হবে মূল জিনিস, ডু ইউ লাইক টু গো ওয়ান স্টাডি ট্যুর, তুমি কি শিক্ষা সফরে যেতে চাও? এখন এটার কাজ শুরু হবে। ওকে, আচ্ছা এটার কাজ যদি শুরু হয় তারপর তুমি বলো বাবা এখন আমার ভার্বটা কি আসবে? এখন আচ্ছা ওয়েট ওয়েট, আমরা এখন একটু আস্তে আস্তে আসতেছি। স্পিচ কানেক্টর আরো একটু পরে আসবে, কারণ হলো এখানে দুইটা কাজ আছে। কেবল আমি ভোকেটিভ কেসের কাজ করছি, এখন ভার্বের কাজ করার পরে আমি স্পিচ কানেক্টরটা নিয়ে আসবো, মানে এখনো শেষ হয়নি। ওকে, কে পারবে একটু যোগ করা আমাদের সাথে? হাত তুলছে একজন। ওকে, বেশি বসেন। ওখানে কনজাংশন এন্ড বলবে, এন্ড বসবে, আর হচ্ছে আস্কড হবে না। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট, কারণ এখানে আমরা এন্ড দিয়ে যুক্ত করে এখন ডু ইউ লাইক টু গো
স্টাডি ট্যুর, এইটুকের এখন আমি কাজ করব। ওকে, তার মানে ওখানে ডু ইউ লাইক তার মানে সে প্রশ্ন করছে। এখন আমরা এখানে কি করব, শুধু কি তাকে এরকম করে ডাকছে যে হে চমৎকার বালক, হে চমৎকার বালক, এরপর আর কিছু করার নেই, বুঝছো তো? তুমি কি পিকনিকে যেতে চাও? আমি কিন্তু খুব নাটকীয় ভাবে এটা শিখাচ্ছি তোমাদের, যেন তোমরা কেউ ভয় না পাও ন্যারেশনে। একটা জিনিস কিন্তু আমি 1000 বার করে রিপিট করতেছি, যখন একটা পারবে তুমি 100টা পারবে। একই নিয়ম, খালি আমি এরকম ভাবে যদি গোটা 10টা খালি করতে পারি, তোমরা দেখবে ন্যারেশনের বস হয়ে গেছো। কিন্তু তোমাদের একটু সাধনা করতে হবে, তোমাদের বাড়িতে এগুলো দেখতে হবে স্যার কখন কোনটা বলেছে। বসো, তার মানে এখানে কিন্তু আমি এখন দেবো কি and asked, and asked, এই দেখো asked আমার কিন্তু ঠিক আছে, টেন্স ঠিক আছে, কিন্তু যেহেতু রিপোর্টিং ভার্বটা আমার কি ছিল পাস্টে, যার কারণে এখানে পাস্টে কিন্তু আমি ব্যবহার করেছি, অর্থাৎ টেন্সের আস্তে আস্তে এখন পরিবর্তন হবে। তাহলে and asked কাকে? হিম অথবা দা বয়, এখানে তুমি দা বয় লিখতে পারো অথবা হিমও লিখতে পারো। তাহলে asked him, এখন পর্যন্ত শুধুমাত্র ওই কাজটা হয়েছে। এখন আমি স্পিচ কানেক্টর নিয়ে কাজ করব। এইবার তুমি আসো, ডু ইউ লাইক টু গো অন আ স্টাডি ট্যুর, আমার বোঝা বাকি নাই, এটা কিন্তু অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে স্পিচ কানেক্টর হবে আমার আগে তোমরা বলে ফেলা ইফ অথবা ওয়েদার। এখন বাড়িতে যদি তোমরা না পড়ো, তোমরা যদি বাড়িতে এটা ঘাটাঘাটি না করো, তাহলে এখানে এসে লেকচারটা যেমন বুঝতে পারবে না, তোমার ইংরেজিটা ভালো লাগবে না, তোমার আমার মানে প্রাইভেটের প্রতি তোমাদের একটা অনীহা চলে আসবে, যে ওখানে গেলে আমাকে পড়তে হয়, মানে আমার একটা কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টটা পুষতেছো তুমি। আমরা চাচ্ছি যে তোমরা সেখান থেকে নিজেরাই উত্তর করার চেষ্টা করো, কারো হেল্প ছাড়াই, ঠিক আছে? নিজেরাই উত্তর করার চেষ্টা করো। তোমরা যারা এই ইংলিশ প্রাইভেটটাকে ভালোবাসো, অর্থাৎ তারা এটা বুঝতে পারো, এবং বোঝানোর জন্য কিন্তু আমি তোমাদের জন্য এই কাজটা করতেছি। তার মানে এখন আমি স্পিচ কানেক্টর দেব ইফ অথবা ওয়েদার। ওকে, ইফ অথবা ওয়েদার। আচ্ছা, এই ইফ অথবা ওয়েদার দিয়েছি, এখন আমি সাবজেক্ট নির্বাচন করব। কি নির্বাচন করব? সাবজেক্ট আমি নির্বাচন করব। আস্তে আস্তে আমি সবাইকে, হ্যাঁ তুমি বলো বাবা, সাবজেক্ট এখন কি নির্বাচন করব? কে কাকে ধরবে? এখন সাবজেক্ট সেকেন্ড পারসন আছে, সেকেন্ড পারসন থাকলে সেটা ধরবে অবজেক্ট কে। আচ্ছা, সাবজেক্ট সেকেন্ড পারসন থাকলে সেটা ধরবে অবজেক্ট কে। আচ্ছা, সেকেন্ড পারসন মানে এটা ইউ, তাহলে অবজেক্ট কোনটা? ইয়েস, এই ইউটা কিন্তু দা স্টুডেন্ট কে ধরবে। তার মানে সে ন্যারেশন বোঝা শুরু করছে, তার মানে তাকে আর কারো হেল্প লাগবে না, তুমি নিজে নিজে ন্যারেশন করতে পারবা। আমি যেহেতু তোমার সাথে কাজ করতেছি, হ্যাঁ আমরা সবাই মিলে একটা টিম ওয়ার্ক করতেছি, দলীয় কাজ, এটা কিন্তু একটা দলীয় কাজ। ব্যাসে পড়ার একটা সুবিধা হলো যে যেটা তোমার মাথায় নাই আরেকজনের মাথায় কিন্তু সেটা আছে। তাহলে সেকেন্ড পারসন কাকে ধরবে? অবজেক্ট কে। তাহলে এই জায়গাতে একটা সেন্টেন্স থাকে, এই সাইডেও একটা সেন্টেন্স থাকে, তাহলে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। এই দুই পক্ষের মধ্যে কিন্তু সবসময় একটা বিনিময় চলতেছে। তোমরা কি বুঝতে পারতেছো? ন্যারেশনে সবসময় একটা বিনিময় চলতেছে, আর এটা আমি পার্সন দিয়ে বুঝিয়ে দিছি। যদি সেটা ফার্স্ট পার্সন হয় তাহলে সেটা সাবজেক্টকে ধরবে, আর যদি এই রিপোর্টেড স্পিচের মধ্যে সেকেন্ড পার্সন হয় তাহলে সেটা অবজেক্টকে ধরবে। একটু রিপিট করো এবং মনোযোগ দাও যে এটা আমি 10 বার 20 বার হলো অলরেডি আমার বলা হয়ে গেছে। এরপরে যদি তোমাদের মাথার মধ্যে না ঢোকে তাহলে তোমাদের মনে হয় আর বাঁচানো সম্ভব হবে না। ওকে, এবার এখানে যদি থার্ড পার্সন হয় তাহলে সেটার কোনো পরিবর্তন হবে না, এটারও আমি ব্যাখ্যা অলরেডি দিয়েছি। এই জন্য ক্লাসে কোনো অজুহাত চলবে না, যে অজুহাত দেবে সে পিছিয়ে পড়ে যাবে, যে স্যার আমি আসলাম না, তুমি না আসলে আমি হয়তো তোমাকে ছুটি দিলাম, ঠিক আছে বাবা সুইট তুমি নানির বাড়ি ঘুরে আসো, আমার আপত্তি নেই, হ্যাঁ তুমি ঘুরে আসো, কিন্তু সুইট তো আর এখানে আর সুইট নাই, মিষ্টি বাসি হয়ে গেছে, ওই বাসি মিষ্টির কাস্টমার খাবে না। নাও বসো, আমার কথা বুঝেছো? তোমরা আগ্রহ করে প্রাইভেটে আগে আসবে, সবসময় আগে আসবে। তোমরা সকালে ঘুম থেকে ওঠে না, মেয়েরা ঘুম থেকে ওঠে কেমনি? মা, মেয়েদের কোনো কাজ নেই তাই না? আর তোমরা প্রচুর কাজ করে, মান্দার বিলে যা ধান টান কাটে আসে, কোদাল দিয়ে কোপায় আসছে, দেখো না খেত টাত কোপায় আসছে, কি পরিশ্রম শরীর দেখলে তো আমি বুঝতে পারি। সবার চেহারার দিকে তাকাও, সারা রাত ভরা সিকিউরিটি গার্ডের কাজ করছে, বিভিন্ন জায়গায় সিকিউরিটি গার্ডের কাজ করছে। আচ্ছা যাই হোক, এখন and তাহলে asked him আর ইফ অথবা ওয়েদার ক্লিয়ার বুঝে গেছে।
সেকেন্ড পারসন কাকে ধরবে তাহলে অবজেক্ট অবজেক্টটাকে রেসপন্স করতে হবে রেসপন্স না করলে বোঝানো তো বুঝুইনি এটা দা স্টুডেন্ট এই ন্যারেশনে যদি সেটা নাউন থাকে সেটা প্রোনাউনে রূপ দিতে হবে তাহলে এটাও লেখো প্রোনাউনে রূপ দেব প্রোনাউনে যদি আমি রূপ দেই তাহলে এখানে দা স্টুডেন্ট এখানে হবে হি কি হবে হি বাবা এসো এখানে হবে হলো হি হি তারপরে আমি ব্র্যাকেটে দেব কিন্তু এস কারণ আছে কারণ এই ইউটা কাকে ধরছে স্টুডেন্টকে যাকে ধরেছে ভালো করে বোঝো এখানে একটা মজা আছে কিন্তু যাকে ধরেছে সেই রূপটাই কিন্তু তাকে দিতে হবে ওকে আমার মাথায় থাকতে হবে প্রোনাউনের পার্সোনাল প্রোনাউনের চারটা রূপ আমার মাথায় থাকতে হবে কয়টা চারটা একটা হলো সাবজেক্টিভ অবজেক্টিভ পজিটিভ অ্যাডজেক্টিভ আর হলো পজিটিভ প্রোনাউন মাথায় রাখতে হবে তাহলে এই চারটা রূপের মধ্যে এটা কোন রূপে ছিল ডু ইউ এখানে আরো প্যাচ আছে দেখো ডু ইউ লাইক তার মানে এই ইউটা কিন্তু সাবজেক্টিভ মোডে আছে কারণ আমরা সাবজেক্টের আগে এখানে একটু দেখো আমরা যখন বলি ইউ লাইক এতটুকু যদি আমি বলি তুমি পছন্দ করো আর এটাকে যখন আমি প্রশ্নবোধক করব তখনই আমরা টেন্সের উপর ভিত্তি করে কি বলবো ডু ইউ লাইক ঘটনা কিন্তু তাই ঘটেছে এখানে কিন্তু তাই ডু ইউ লাইক তাহলে এই ডুটা এসেছে কিন্তু ইন্টারোগেটিভ মুডের কারণে এই ডুটা এখানে এসেছে তার মানে এই ইউটা কিন্তু এখানে সাবজেক্টের মুডে আছে কি মুডে আছে বাবা এখানে যেহেতু সাবজেক্টের মুডে আছে এটা যাকে ধরলো ভালো করে বুঝো এখানে দা স্টুডেন্টকে ধরেছে এইটি আসল ন্যারেশনের প্যাচটা এটাই অন্য কোনো জায়গায় কোনো প্যাচ নাই এখানে যেহেতু সাবজেক্টিভ মুড ছিল সে সাবজেক্টিভ মুড অবস্থায় ধরেছে সাবজেক্টিভ মুড অবস্থায় কাকে ধরলো দা স্টুডেন্টকে তাহলে স্টুডেন্টটাকে আমি হি দিয়ে বানালাম কি কারণে বানাইছি যে ভদ্রলোকটা ধরেছে এই ভদ্রলোকটার রূপটা ছিল সাবজেক্টিভ মুড ইজ ইট ক্লিয়ার যে মুডে ধরেছে সেই মুডে তাকে ফেরত দিতে হবে অনেকে